সরকার শুরু থেকেই নাটক করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জামাতকে ফাঁসাতে গিয়ে বিএনপি নিজেরাই ফেসে গেল। হ্যাঁ, এটা প্রকৃতির একটা নির্মম বাস্তবতা। এদিকে আজ তারেক রহমানের নাটকীয় সিদ্ধান্তে সারা দেশে তুলপাড় পরিস্থিতি হয়েছে। অস্থিতিশীল পরিবেশ হওয়াতে বিএনপি দলের খারাপ অবস্থা হয়, অন্যদিকে অসংখ্য এমপি পদত্যাগ করে জামাতের এমপিদের বিজয় মিছিল শুরু। আমিরে জামাতের ক্ষমতা পুরো জাতি টের পেল। কয়েক ঘন্টায় জামাতের চাপে বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটে গেছে। এটা থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী যেরকম আমিরে জামাত রাষ্ট্রের পঞ্চম গুরুত্বপূর্ণ ব্যক্তি, খুব কষ্ট হচ্ছে মানুষের চলতে, খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট সরকার যদি না দেখে তাহলে এই সরকারের আমাদের দরকার নাই ভাই, জনগণের দরকার নাই। জনগণের জন্যই তো সরকার, নাকি সরকার কি আজ মানতে বসছে? আমরা জনগণ সরকার বানাইছি, এই সরকার যদি আমাদের যদি না টাকায় তাহলে আমরা সরকার দিয়ে কি করবো ভাই? পানি কামো। বিএনপি এবং চরমোনাই পীরের পাতা বিশাল এক রাজনৈতিক ফাঁদ, আর সেই ফাঁদ থেকে অবিশ্বাস্য এক মাস্টার স্ট্রোক দিয়ে বেরিয়ে এলো এনসিপি। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে ঘটে যাওয়া সবচেয়ে বড় রাজনৈতিক চালটি আজ আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি। যে মানুষটি একসময় দৃঢ় কণ্ঠে ঘোষণা দিতেন যত বাধাই আসুক তিনি মাঠ ছাড়বেন না, আজ কেন তিনি নিজেই অবসরের ইঙ্গিত দিচ্ছেন? এটি কি শুধুই শারীরিক দুর্বলতা, নাকি মনের গভীরে জমে থাকা দীর্ঘদিনের অভিমান? পর্দার আড়ালে কি এমন কোনো জটিল সমীকরণ তৈরি হয়েছে? হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির পর্দার আড়ালে জটিল একটি সমীকরণ হয়েছে এবং সারা দেশে বিশাল একটি ঘটনা ঘটে তারেক রহমানের সিদ্ধান্তে। তারেক রহমান আজকে নতুন একটি নাটকীয় সিদ্ধান্ত নেন এবং অসংখ্য বিএনপির এমপিরা পদত্যাগের জন্য তারা পরিকল্পনা করতেছে। আপনারা দেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি সবার সামনে বলেছেন তিনি আর পারছেন না, তিনি পদত্যাগ করবেন এবং বিএনপিকে নিয়ে অনেক গোপন কথাও বলেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে বিএনপি দলের উপর যেই প্রভাব পড়তেছে এবং জামাত কর্মীরাও এক প্রকার বিজয় মিছিল করছে এবং অ্যাকশন নিচ্ছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ সময় ধরে নিরলসভাবে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া একজন অভিজ্ঞ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ১.৫ দশক ধরে নানা প্রতিকূলতা, দমনপীড়ন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি বিএনপি নামের বৃহৎ রাজনৈতিক সংগঠনকে আগলে রেখেছেন। কিন্তু হঠাৎ করেই কেন তার কণ্ঠে ক্লান্তির সুর? যে মানুষটি একসময় দৃঢ় কণ্ঠে ঘোষণা দিতেন যত বাধাই আসুক তিনি মাঠ ছাড়বেন না, আজ কেন তিনি নিজেই অবসরের ইঙ্গিত দিচ্ছেন? এটি কি শুধুই শারীরিক দুর্বলতা, নাকি মনের গভীরে জমে থাকা দীর্ঘদিনের অভিমান? পর্দার আড়ালে কি এমন কোনো জটিল সমীকরণ তৈরি হয়েছে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছে না? নির্ভরযোগ্য সূত্র বলছে দলের ভেতরে তার গুরুত্ব আগের মতো নেই। দলের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভূমিকা ক্রমশ সীমিত হয়ে পড়ছে। একই সঙ্গে আলোচনায় উঠে আসছে আরেকটি বিষয়, তারেক রহমানের উপর সালাউদ্দিন আহমেদের বাড়তি প্রভাব। এই নির্ভরশীলতা কি দলের অভিজ্ঞ এই নেতাকে ধীরে ধীরে প্রান্তিক করে দিচ্ছে? দীর্ঘ ১৫ বছরের বিশ্বস্ত নেতৃত্বের পর কেন এমন পরিস্থিতি তৈরি হলো, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। একসময় যিনি দলের সংকটময় সময়ে প্রধান ভরসা ছিলেন, তাকে ঘিরেই কেন এখন অনিশ্চয়তার আবহ? আজকের আলোচনায় উঠে আসবে এমন কিছু তথ্য যা অনেকের কাছেই অজানা। মির্জা ফখরুলের এই অবসরের ইঙ্গিত হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে কয়েক মাস ধরে চলা নানা ঘটনার ধারাবাহিকতা। সাম্প্রতিক সময়ে তাকে একাধিকবার বিদেশ সফরে দেখা গেছে, বিশেষ করে সিঙ্গাপুর ও চীন সফর। যদিও আনুষ্ঠানিকভাবে এটি চিকিৎসাজনিত বলা হচ্ছে, বিশ্লেষকদের মতে বিষয়টি আরও গভীর। অনেকের ধারণা এটি এক ধরনের রাজনৈতিক দূরত্ব তৈরি করার কৌশল, দলের ভেতরের অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা। সিঙ্গাপুরে অবস্থানকালে তার আচরণ ও শারীরিক ভাষা পর্যবেক্ষণ করে অনেকে হতাশার ইঙ্গিত পেয়েছেন। অথচ এমন একজন নেতার কাছ থেকে এই ধরনের সংকেত অনেকের কাছেই বিস্ময়কর, কারণ অতীতে কঠিনতম সময়ে তিনিই ছিলেন দলের প্রধান ভরসা। যখন খালিদা জিয়া কারাগারে এবং তারেক রহমান বিদেশে অবস্থান করছিলেন, তখন মাঠের রাজনীতি কার্যত তার হাতেই পরিচালিত হয়েছে। হাজারো মামলা, গ্রেপ্তার এবং দমন পীড়নের মুখেও তিনি পিছু হটেননি। অনেক নেতা যখন চাপে পড়ে নীরব হয়ে গিয়েছিলেন, তখন তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে কর্মীদের সাহস জুগিয়েছেন। তার নেতৃত্বের বড় শক্তি ছিল ধৈর্য, সংযম এবং কৌশলী অবস্থান, যার ফলে দল ভাঙনের মুখে পড়েনি। সহজভাবে বললে, সেই কঠিন সময়গুলোতে তার উপস্থিতি না থাকলে দলের অস্তিত্ব টিকিয়ে রাখা আরও কঠিন হয়ে পড়ত। তিনি যেন ছিলেন এমন এক অভিভাবক যিনি নিজে আঘাত সহ্য করে সংগঠনকে রক্ষা করেছেন। তৃণমূলের কর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল এই কারণেই। তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। দীর্ঘ প্রতিকূলতার পর যখন রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অনুকূলে এসেছে, তখনই কেন তার কণ্ঠে হতাশা?
একজন মানুষ দীর্ঘ সংগ্রামের পর যখন সাফল্যের কাছাকাছি এসে নিজেকে ক্লান্ত বলে উল্লেখ করেন, তখন সেটি কেবল শারীরিক নয়, মানসিক চাপের প্রতিফলনও হতে পারে। তিনি যদিও বিদেশ সফরের পেছনে ব্যক্তিগত কারণের কথা বলেছেন, অনেকেই মনে করছেন এটি তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের একটি ইঙ্গিত। দলের ভেতরে তার আগের মতো প্রভাব নেই এমন ধারণা ক্রমেই জোরালো হচ্ছে। তার অবস্থান যে চেয়ারে, সেটির ভিত্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এমন আলোচনাও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এই অবস্থায় বড় প্রশ্ন হল, একজন অভিজ্ঞ ও দীর্ঘদিনের নেতা কিভাবে এমন চাপে পড়লেন? দলের ভেতরে ক্ষমতার ভারসাম্যে কি কোনো পরিবর্তন এসেছে? নতুন নেতৃত্বের উত্থান কি পুরনোদের জায়গা সংকুচিত করে দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে, কারণ দৃশ্যমান বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকে অনেক অদৃশ্য পরিবর্তন, যা ধীরে ধীরে বড় প্রভাব ফেলে। এখন মূল প্রশ্নে আসা যাক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাকে এমন অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে কে? উত্তরটি অনেকের কাছেই পরিষ্কার, তবে তা স্বীকার করা সহজ নয়। বর্তমান বাস্তবতায় বিএনপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ মূলত তারেক রহমানের হাতে, এবং তার আশেপাশে তৈরি হয়েছে একটি নতুন প্রভাব বলয়। সেই বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ নাম সালাউদ্দিন আহমেদ। বিএনপি এবং চরমোনাই পীরের পাতা বিশাল এক রাজনৈতিক ফাঁদ, আর সেই ফাঁদ থেকে অবিশ্বাস্য এক মাস্টার স্ট্রোক দিয়ে বেরিয়ে এলো এনসিপি। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে ঘটে যাওয়া সবচেয়ে বড় রাজনৈতিক চালটি আজ আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি। এনসিপিকে জামায়াত ইসলামীর পাশ থেকে সরিয়ে নিতে তাদের জোট ভাঙতে আপ্রাণ চেষ্টা করেছিল বিএনপি এবং চরমোনাই, কিন্তু তাদের সেই চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। অন্দরমহলের সবচেয়ে বড় খবর হলো, এনসিপি জামায়াতের সাথেই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু কেন বিএনপি সরকারের এত বড় প্রলোভন বিরোধী দল বানানোর এত বড় অফার পায়ে ঠেলে দিল এনসিপি? এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির আগামী 10 বছরের এক ভয়ঙ্কর সুন্দর নকশা। বিশ্লেষণ করলে দেখা যায়, এনসিপি দলটির সক্ষমতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। তাদের সাংগঠনিক ভিত কেমন, তাদের দুর্বলতা কোথায়, এসব নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষা আছে। কিন্তু এসব দুর্বলতা সত্ত্বেও এনসিপির রাজনৈতিক কৌশল এবং ওভারঅল ম্যানেজমেন্ট এক কথায় বিরল এবং অসাধারণ। একটু চিন্তা করে দেখুন, একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাত্র 1 বছরের মাথায় জাতীয় সংসদে 6টি আসন জিতে নিয়েছে। বর্তমানে তারা বাংলাদেশের তৃতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। সেই দলের একজন এমপি এখন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ। এটা কোনো সাধারণ অর্জন নয়। সাধারণত সরকারের আনুকূল্য ছাড়া কিংবা সরকারের পকেটের দল বা কিংস পার্টি হওয়া ছাড়া বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে এত বড় সফলতা কোনো দল পায়নি। উদাহরণ হিসেবে যদি আমরা জামায়াত ইসলামীর দিকে তাকাই, প্রায় 100 বছরের পুরনো এই রাজনৈতিক দলটিও 2008 সালে নির্বাচনে মাত্র 2টি আসন পেয়েছিল। সেখানেও কিন্তু তারা বিএনপির সাথে জোটবদ্ধ ছিল। জোট ছাড়া 1996 সালে তারা পেয়েছিল 2-3টি সিট। সেই জায়গায় এনসিপি মাত্র 1 বছরের মধ্যে 6টি সিট পেয়েছে। এখন সবচেয়ে বড় কথা হলো, সরকারের কোনো আনুকূল্য তারা নেয়নি। এতদিন বলা হতো এনসিপি নাকি কিংস পার্টি, কিন্তু এখন পানির মতো পরিষ্কার হয়ে গেছে যে গত সরকারের কিংস পার্টি আসলে এনসিপি ছিল না, কিংস পার্টি ছিল স্বয়ং বিএনপি। আর কিংস পার্টি হিসেবে বিএনপি এখন ক্ষমতায় বসে আছে। এই কারণেই বিগত সরকারের লোকজন যারা এখন বিএনপির মন্ত্রী, তারা এনসিপিকে নিয়ে ভয় পাচ্ছে। এনসিপি নিজেদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে দূরদর্শী সিদ্ধান্তটি নিয়েছিল জামায়াতের সাথে জোট করে। দলের ভেতরের অনেক বামপন্থী নেতার চাপ উপেক্ষা করে তারা জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সাহস দেখিয়েছিল। আর এই সাহসের ফলস্বরূপ আজ তারা সংসদে অত্যন্ত শক্ত একটি অবস্থানে আসতে পেরেছে। এখানে একটি কথা না বললেই নয়, বাংলাদেশের রাজনীতি এখন আবর্তিত হচ্ছে জুলাই শব্দটিকে ঘিরে। বর্তমান সংসদ হচ্ছে জুলাইয়ের সংসদ। এই সংসদে শুধু জুলাই আর জুলাই জিকির হয়। জুলাই সনদ হয়েছে, জুলাই ঘোষণাপত্র হয়েছে এবং সংবিধানেও এই জুলাইয়ের কথা যুক্ত করার কথা বলা হচ্ছে। এমনকি আওয়ামী লীগ এবং বিএনপির মতো বড় দলের রাষ্ট্রপতিরাও জুলাই জিকির করছেন। এই জুলাই বিপ্লবের মূল নায়ক কারা? এই জুলাইয়ের মূল নায়ক হচ্ছে এনসিপি। আর এই কারণেই এনসিপির নেতাদের ফেস ভ্যালু, তাদের সাংগঠনিক সক্ষমতাকেও ছাড়িয়ে গেছে। এনসিপির সমন্বয়করা রাস্তায় দাঁড়িয়ে একটা কথা বললে সেটার যে ইম্প্যাক্ট তৈরি হয় তা অন্য কোনো দলের ক্ষেত্রে হয় না। এনসিপির এই বিশাল গুরুত্ব বিএনপি খুব ভালো করেই বোঝে। মজার ব্যাপার হলো, এনসিপি কিন্তু শুরুতে বিএনপির সাথে যেতে চেয়েছিল। এনসিপির রাজনীতিই ছিল যে জোটে গেলে তারা সিট পাবে, তারা সেই জোটেই যাবে, কিন্তু বিএনপিতে গেলে তাদের সিট পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তাই তারা জামায়াত ইসলামীর দিকে ঝুঁকে পড়ে, যেখানে সিট পাওয়ার সম্ভাবনা ছিল এবং তারা সফল হয়েছে। এখন বিএনপি বুঝতে পারছে তাদের ভুল, তাই তারা মরিয়া হয়ে উঠেছে এনসিপিকে জামায়াতের কাছ থেকে দূরে সরাতে। কিংস পার্টি বিএনপি এখন আওয়ামী লীগের কায়দাতেই গোয়েন্দা সংস্থাগুলোকে, এমনকি ডিজিএফআই কেও ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে। এনসিপিকে নানানভাবে প্রস্তাব দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তোমরা জামায়াতের জোট থেকে বেরিয়ে আসো, তোমাদের দল বড় করার সুযোগ আমরা দেব, সরকারিভাবে সব ধরনের সুযোগ সুবিধা তোমরা পাবে, তোমরাই হবে সত্যিকারের বিরোধী দল। অর্থাৎ সোজা কথায় সরকারি পৃষ্ঠপোষকতায় বিরোধী দল সাজার এক লোভনীয় টোপ দেওয়া হচ্ছে এনসিপিকে। কিন্তু এনসিপি যদি বিএনপির এই পাতা ফাঁদে পা দিত তাহলে কি হতো? তাহলে এনসিপি একদম বোকা বনে যেত। তাদের অবস্থা হতো ভিপি নূরের দলের মতো। একটু খেয়াল করে দেখুন,
ভিপি নূরের রাজনীতির কিন্তু রীতিমতো জানাজা হয়ে গেছে। ভিপি নূরকে এখন আর কেউ গোনায় ধরে না, তার দলের কোনো গ্রহণযোগ্যতা নেই, ছাত্রদের মাঝেও তার কোনো অবস্থান নেই। ভিপি নূরের রাজনীতি এখন কেবলই সরকারি চাটুকারিতা আর দালালির মধ্যে সীমাবদ্ধ। এ ধরনের তারুণ্য নির্ভর দলগুলো যখন সরকারি দলের ফাঁদে পা দেয় তখন তাদের পরিণতি এমনই হয়। এনসিপি খুব ভালো করে জানে যে তাদের রাজনীতির আসল বিকাশ লুকিয়ে আছে বিরোধী দলে থাকার মধ্যে। জামাতকে ফাঁসাতে গিয়ে বিএনপি নিজেরাই ফেসে গেল। হ্যাঁ, এটা প্রকৃতির একটা নির্মম বাস্তবতা, প্রকৃতির একটা শিক্ষা, ন্যাচারাল জাস্টিস। এবং জামাত শিবিরের প্রতি আল্লাহর একটা খাস রহমত, যে মুহূর্তের মধ্যে জামাত শিবির অবিশ্বাস্যভাবে জিতে গেল, আল্লাহ তাদেরকে হেফাজত করলো, একটা মহা ক্ষতি থেকে, একটা মহা অঘটন থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। বিএনপি সরকার একটা নিকৃষ্ট সরকার, একটা মুনাফিক সরকার, একটা ধান্দাবাজ সরকার, অসৎ সরকার। এই সরকারের মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই, বরং আওয়ামী লীগের মধ্যে ধান্দাবাজি করলো, ফেসিবাদ কায়েম করলো, তাদের মধ্যে যে এথিক্স ছিল তার ছেটে ফোটাও বিএনপি সরকারের মধ্যে নেই। এরা মিথ্যা বলে এবং দিনে দুপুরে পুকুর চুরি করে, যেটা আওয়ামী লীগ অনেক কৌশলে করত। যেমন আওয়ামী লীগ ইসলামী ব্যাংক দখল করেছিল অনেক বছর পরে, আগে ন্যারেটিভ নির্মাণ করেছিল, আবুল বারাকাতদের মাধ্যমে বই লিখিয়েছিল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জার্নালে সেটা প্রকাশ করেছিল। ওই আবুল বারাকাতের থিসিসের উপর ভিত্তি করে আবার ইন্ডিয়ান মিডিয়াগুলো দীর্ঘদিন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল, জঙ্গি অর্থায়নের পক্ষে অনেক ন্যারেটিভ, কিছু বিচ্ছিন্ন তথ্য প্রমাণ হাজির করেছিল। এরপরে ধীরে 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 একটা পর্যায়ে ইসলামী ব্যাংক দখল করেছে। কিন্তু বিএনপি এতটাই মূর্খ যে হঠাৎ করে এসে আবার সেই এস আলমকে ডেকে আনছে, যেটা অনেকটা হাস্যকর মূর্খতা। তো বিএনপি আকামও করতে পারে না, ধরা পড়ে। এটা অবশ্য বিএনপির জন্য আল্লাহর রহমত, আকাম করতে যাওয়ার আগে ধরা পড়াটা ভালো। যেমন বিএনপি 2001 থেকে 2006 যে আকাম করেছে সেটা ধরা পড়েছে। যদি ধরা না পড়তো, যদি 2006 সালে যে ভুয়া নির্বাচনটা করতে চেয়েছিল, নির্বাচনের 10 দিন আগে 111 না ঘটে সেই নির্বাচনটা হয়ে যেত, তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো ফেসিস্ট হয়ে যেত এবং তার সাথে জামাতও সেই ফেসিবাদের দোষর হয়ে থাকতো। এবং আজকে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, জনগণের পিটানি খেয়ে পালাতে হয়েছে এবং চিরতরে নিষিদ্ধ হয়ে গিয়েছে। জীবনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের রাজনীতি বাংলাদেশে দাঁড়াবে না, একদম কবর রচিত হয়ে গেছে এবং কবরের ভিতরে লাশ গলে গিয়েছে। বিএনপি এবং জামাতের অবস্থা হতো এটা যদি 2006 সালে আকাম করে বিএনপি ধরা না খেত। অতএব ধরা খাওয়াটা আল্লাহর রহমত। হয়তো আকামের শাস্তি পেয়েছে, 17 বছর ক্ষমতার দূরে থেকেছে, নির্যাতিত হয়েছে, কিন্তু আজকে তো ক্ষমতা এসেছে, আজকে তারা সুদিন পেয়েছে। বিএনপি জামাত দুইটাই, জামাত আজকে ক্ষমতার দ্বার প্রান্তে এবং অবিশ্বাস্য উত্থান হয়েছে। কিন্তু 2006 সালে ওই ভুল, সেই 111-এর 10 দিন আগের, 111-এর 10 দিন পর যে নির্বাচন হওয়ার কথা ছিল, সে নির্বাচনটা হয়ে গেলে একদম আওয়ামী লীগের চাইতো জঘন্য ফেসিস্ট হয়ে উঠতো বিএনপি সরকার। আজকে শেখ হাসিনার যে অবস্থা, এই অবস্থা হতো বেগম খালেদা জিয়ার, এবং তারেক রহমানরা অবশ্য শেখ রেহানার ছেলেদের মতো এরকম বিদেশি পড়ে থাকতেন, তাদের কোনো নাম গন্ধ থাকতো না। দর্শক, এই বিএনপি একটা নিকৃষ্ট সংগঠন, খারাপ সংগঠন, এটা বোঝানোর জন্য এই এত কিছু বললাম। এবার আসেন যে বিএনপি কি করেছে। আপনারা জানেন কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে এক কথিত পীর এবং ভণ্ড একটা আস্তানা, যারা মারাত্মক ইসলাম বিদ্বেষী এবং ইসলামের প্রতি কটূক্তিকারী, সেই পীরকে জনগণ বা তৌহিদি জনতা মব করে মেরে ফেলেছে এবং তার দরবার ভেঙে ফেলেছে। এটা অপ্রত্যাশিত, বরং এখানে আমরা দায়ী করবো প্রশাসনকে। কারণ প্রশাসনের উচিত ছিল ওই পীরের দরবারকে নিষিদ্ধ করা এবং ওই দরবার একদম উঠিয়ে দেওয়া এবং যারা ইসলামের নামে এ ধরনের ভণ্ডামি করে তাদেরকে গ্রেপ্তার করা। যদি আওয়ামী লীগ সরকার তাদেরকে গ্রেপ্তার করেছিল, কিন্তু বিএনপি প্রশাসনের ছত্রছায়ায় তারা তাদের কাজকর্ম চালিয়ে গেছে এবং যতভাবে ইসলামকে অবমাননা করা যায় সেটা ইসলামের নামেই ওই ভণ্ডপীর করেছে। তো জনগণ এক পর্যায়ে মব করে হত্যা করেছে, এটা কাম্য নয় এবং এর দায় প্রশাসনের। এখন যেহেতু মব হয়েছে, অবশ্যই বিচার করতে হবে, কারণ কোনো অন্যায়কারীকে, যে পীরকে হত্যা করেছে সে অবশ্যই হত্যাযোগ্য, বাট হত্যাটা জনগণ করতে পারবে না, তাকে রাষ্ট্র ফাঁসি দিয়ে হত্যা করবে। এটা হচ্ছে সিস্টেম। ইসলাম কখনো কোনো অপরাধীকে হত্যা করার অনুমতি দেয় না বিনা বিচারে। বিচারের পর রাষ্ট্র এটা কায়েম করবে, আইন নিজের হাতে তুলে নিয়ে ইসলাম হারাম। অতএব খারাপ ব্যক্তিকেও, যেমন আপনি নবী রাসূলদের যুগে, সাহাবা ইকরামদের যুগে, মাক্কি যুগে, মাদানী যুগে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখবেন যে সাহাবীরা কাউকে হত্যা করেছে, কোনো কাফেরকে অথবা কোনো রাসূলকে, কটূক্তিকারীকে, ওটা ছিল রাষ্ট্রের সিদ্ধান্ত। রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, রাসূল নিজেই তো রাষ্ট্রের মূল সিদ্ধান্তদাতা, তিনি তো মহাবিচারক ছিলেন, ইসলামী রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের সুপ্রিম লিডার ছিলেন। অতএব ওটা রাষ্ট্রীয় ডিসিশন। কোনো ব্যক্তি সাহাবী, ব্যক্তি সাহাবী অথবা কোনো অঞ্চলের প্রধান সাহাবী যদি এরকম সিদ্ধান্ত নিয়ে কাউকে হত্যা করেন, ওটার অথরিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন। ওটা তৎকালীন রাষ্ট্রের একটা কাঠামো, যেটা আধুনিক যুগের কাগজে কলমের মতো না। কিন্তু আল্লাহ রাসূল অনেককে দায়িত্ব দিয়েছেন, তুমি এই অঞ্চল দেখবা, তারপরে ওই অঞ্চলের গভর্নর ওই অঞ্চলের নেতা তিনি, অতএব তিনি কাউকে হত্যার হুমকি বা এরকম রায় দিতে পারেন। একটা বিচারিক প্রক্রিয়ায় তথ্য প্রমাণ পাওয়ার পরেই
কাউকে কাউকে হত্যার নির্দেশ সাহাবীরা দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, এরকম কিছু প্রমাণ পাওয়া যায়, সেটা সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং বিচারের মাধ্যমে। কিন্তু এই ফিলিপ নগর যেটা ঘটেছে ওটা হারাম কাজ, ওইভাবে কাউকে হত্যা করা যায় না, এইভাবে কোনো দরবার বা কোনো স্থাপনা ভেঙে দেওয়া যায় না, এটা রাষ্ট্র করবে। বরং থানা ঘেরাও করতে পারতো। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। Guys, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।